তো শুরুতেই শব্দ তরঙ্গ কি সেটা জানবো। দেখো, শব্দ হচ্ছে কি এক প্রকার শক্তি। ডেফিনেটলি তোমরা এটাই বলবা যে এই শক্তি সঞ্চালিত হয় কিসের মাধ্যমে? তরঙ্গের মাধ্যমে। এখানে একটা স্পিকার আমরা দেখতে পাচ্ছি, একটু ইমাজিন করি। এই স্পিকারের ডায়াফ্রাম যখন কি হয়, কম্পিত হয়, তার মাধ্যমে বাতাসের পরমাণুগুলো কম্পিত হয় এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে মূলত শব্দটা শক্তি হিসাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয়, স্থানান্তরিত হয়। এই যে আমি কথা বলতেছি, আমার কথাটা তোমরা মোবাইলে স্পিকারের মাধ্যমে শুনতে পাচ্ছ, তাহলে স্পিকার থেকে শব্দটা যখন বের হয়, আমার টিউনটা যখন বের হয়, তখন কিন্তু বাতাসের অণুগুলোকে কম্পনের মাধ্যমে তোমার কানের মানে পর্দা পর্যন্ত পৌঁছায় দেয়। তখন কিন্তু তোমার কানের পর্দাতে গিয়ে যখন ওই বাতাসের কণাগুলো কি করে, কম্পন সৃষ্টি করে, আঘাত করে, তখনই মূলত তোমার মস্তিষ্ক সেন্স করতে পারে যে আমি কি বলতে চাচ্ছি, আমার এই শব্দটা তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে শব্দটা সঞ্চালন হয় কিসের মাধ্যমে? তরঙ্গের মাধ্যমে। হ্যাঁ, তারপরে দেখো আমরা এখানে জানবো যে শব্দ হচ্ছে কি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা মাধ্যমের কণাগুলোর সংকুচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়, সঞ্চালিত হয়। তো আমরা খুব ভালোভাবেই এটা জেনে আসছি যে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে মূলত একটা এমন তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর সাথে কিভাবে অগ্রসর হয়, সমান্তরালে অগ্রসর হয়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কণাগুলো কি বর্তমানে সংকুচিত অবস্থায় আছে, তারা যখন তরঙ্গ যেই দিকে যাবে ওই দিকে কি হবে, একটা প্রসারণ সম্পন্ন করবে, আবার সংকুচিত হবে, আবার প্রসারণ হবে। এইভাবে কণাগুলোর যা সংকুচন প্রসারণের মাধ্যমে শব্দটা এক জায়গা থেকে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কি করে, সঞ্চালিত হয়ে থাকে। হ্যাঁ, এবং এই তরঙ্গটা হচ্ছে একটা কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। মানে থাকবে। তারপরে দেখো এখানে তথ্য দেওয়া আছে যে শব্দের উৎস এবং শ্রোতার মাঝে একটি জড় মাধ্যম থাকতে হবে। যেহেতু শব্দ হচ্ছে কি একটা কি যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, তো আমরা অনেক আগেই অধ্যায়ের শুরুতেই জেনে আসছি যান্ত্রিক তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাস্ট বি কি লাগবে, তা মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া যান্ত্রিক তরঙ্গ সঞ্চালিত হতে পারে না। তো এটাই আমরা একটু পরে একটা মানে পরীক্ষার মাধ্যমে সেটা থিঙ্কিং বা ইমাজিন করতে পারবো আমরা। হ্যাঁ, তাহলে অবশ্যই শ্রোতার মাঝে কি থাকতে হবে, একটা উৎস এবং শ্রোতার মাঝে একটা জড় মাধ্যম থাকতে হবে। এবং উৎসের কম্পাঙ্ক কত? 20,000, আর 20 হার্জ থেকে 20,000 হার্জের ভেতরে থাকতে হবে। তো কেন 20 হার্জ থেকে 20,000 হার্জের ভেতরে থাকতে হবে, এই বিষয়ে আমরা আরও ইন ডিটেলসে জানবো। কারণ আমরা মানুষ, আমাদের শোনার একটা ক্যাপাবিলিটি আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে, সীমা আছে। সেই সীমাটা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা জানতে পারবো যে আমাদের ক্ষেত্রে কেন কম্পাঙ্কটা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত থাকতে হয় বা হতে হয় আর কি। তাহলে দেখো এই যে সুরশোলাকার মাধ্যমে যে শব্দটা এখানে উৎপন্ন হচ্ছে, এটাও কিন্তু এই বায়ুতাড়িত হয়ে বা বায়ুর মাধ্যমে বায়ুর অণুগুলোর মাধ্যমে, কম্পনের মাধ্যমে, সংকুচন এবং প্রসারণের মাধ্যমে এই উৎস থেকে শ্রোতার কান পর্যন্ত বা এই মানে যে শুনবে তার কান পর্যন্ত গিয়ে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি শব্দ তরঙ্গ কি এবং শব্দ তরঙ্গ সম্পর্কে কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে গেছি। তো এটাই হচ্ছে কি শব্দ তরঙ্গ। আমরা এখন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দেখো দেখো 1 নম্বর হচ্ছে কি যে কোনো বস্তুর কম্পনের ফলে কি হয়, শব্দ সৃষ্টি হয়। শব্দ সৃষ্টি হয় কোনো বস্তুর কম্পনের ফলে। যেমন 1 নম্বরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একটা শস্যলাকাকে যদি কম্পিত করি, তাহলে সেখানে সে বাতাসের অণুগুলোর কম্পনের মাধ্যমে একটা কি সৃষ্টি করবে, শব্দ তরঙ্গ সৃষ্টি করবে, এবং তখনই আমরা শব্দটা শুনতে পাবো। তারপরে 2 নম্বর হচ্ছে কি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। তাহলে স্থিতিস্থাপক জড় মাধ্যম কোনগুলা? এই যে মানে বাতাস, তারপরে কি পানি, তারপরে কি স্টিল বা মেটাল। তো এগুলো হচ্ছে কি স্থিতিস্থাপক জড় মাধ্যম। এই জড় মাধ্যম দিয়েই মূলত মেকানিক্যাল ওয়েভ বা সাউন্ড ওয়েভ কি করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারে। আর এখানে খেয়াল করো এই যে একটা গ্লাসের মধ্যে নো সাউন্ড, কেন? কারণ এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম, শূন্য স্থানে। শূন্য স্থানে শব্দ কি হতে পারে না, চলাচল করতে পারে না। 3 নম্বর হচ্ছে শব্দকে একটি যান্ত্রিক তরঙ্গ বলা হয়। কেন যান্ত্রিক তরঙ্গ বলা হয়, আশা করছি এটা আবার নতুন করে তোমাদেরকে বলার দরকার নেই, তোমরা ইতিমধ্যে এটা শিখতে পেরেছ। তারপরে 4 নম্বর কি এই তরঙ্গের প্রবাহের দিক, কম্পনের দিক একই বলে এটি একটি কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তা আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়ার সময় এটা পড়ে আসছি যে অনুদৈর্ঘ্য তরঙ্গের সময় কম্পনের দিক যেদিক হয় তরঙ্গটা ওই দিকেই যায়। ঠিক আছে, এই কারণে এটা একটা কি তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপরে 5 নম্বর কি শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি একটু মানে মানে
নিজ থেকে থিঙ্কিং করো, তুমি এটাই পেয়ে যাবে। আমরা এই ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলোই কিন্তু মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য হিসেবেই জেনে আসছি, শিখে আসছি। ওইগুলাই কিন্তু আমরা এখন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য হিসাবে এখানে আরও স্পেসিফিক্যালি শিখতেছি। ঠিক আছে? তো আমরা এটা অবশ্যই ভালোভাবে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে এভাবেই শিখবো যেন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যটা আমরা যান্ত্রিক তরঙ্গ আসলে সেখানে দিয়ে দিতে পারি। মানে কি বলবো, একের ভিতর দুই আর কি। তারপরে দেখো, বায়বীয় মাধ্যমে এর বেগ কম, তারপরে এই তরলে তার চেয়ে বেশি, কঠিনে আরও বেশি। তার মানে কঠিন, তরল, বায়বীয় এই তিন মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি শব্দের বেগ বেশি কোনটাতে? কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে, তারপরে কি বাতাস বা বায়বীয় মাধ্যমে। ঠিক আছে? তো এটা আমরা মাথায় রাখবো। তারপরে 6 নম্বর হচ্ছে কি শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা আপাতত আমরা এখান থেকে কি করব, মুখস্থ করে নিব। তারপরে 7 নম্বর বৈশিষ্ট্য দেখো, বলছে শব্দ তরঙ্গের প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, উপরিপাতন হয়। তাহলে প্রতিফলন মানে কি? বাধা পেয়ে ফিরে আসা। প্রতিসরণ মানে কি? মাধ্যম ভেদ করে চলে যাওয়া। আর উপরিপাতন মানে হচ্ছে একটা শব্দ তরঙ্গের উপর আরেকটা শব্দ তরঙ্গের পতিত হওয়া। ঠিক আছে? আমাদের বায়ুস্তরের মধ্যে কত শত শব্দ তরঙ্গ একটার উপর আরেকটা পতিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হচ্ছে, এটার কিন্তু কোনো হিসাবই নাই। ঠিক আছে? তাহলে শব্দের এই তিনটা শব্দ তরঙ্গের এই তিনটা ঘটনা ঘটে, এটা আমরা সবাই শিখে নিব। 8 নাম্বার বা ফাইনাল যেই বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও কি নির্ভরশীল। তাহলে শব্দের বেগ মাধ্যমের আর্দ্রতা এবং কি তাপমাত্রার উপর নির্ভরশীল। তো এই শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আমরা মোটামুটি অনেক স্টাডি করে ফেলছি।